আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিও তো আপনাদেরকে দেখাচ্ছি দর্জি কাজ। তো এগুলো অবশ্য অর্ডারি কাজ। তো দেখেন আমি কিন্তু ইনকামও করি, আর ইনকামের টাকাটা হাতে পেলে কিন্তু খুব ভালোই লাগে। আর কোনো কাজের বিনিময়ে যদি এর বেনিফিট পাওয়া যায় তো খুব ভালো লাগে। আর এই কাজটা অবশ্য আমাদের সেই সামনের ফ্ল্যাটের ওনারাই দিয়েছেন। ওনার একটা 3 পিস সেলাই করার জন্য ওনার শাশুড়ি তো 3টা মিক্সি, একটা পেটিকোট, একটা সালোয়ার সেলাই করে দিয়েছিলাম। পরে আবার এই 3 পিসটা দিয়েছে, তো সেটা বলেছে পরে দিলেও চলবে। তো আমি ঈদের পরেই সেটা দিয়েছিলাম। আর সেটা আমি কিভাবে কেটেছিলাম জামা, তারপরে সালোয়ারটা, তারপরে হচ্ছে গিয়ে আমার মায়ের একটা পেটিকোট কিভাবে কেটেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে বা কারো উপকারও আসতে পারে। আর অনেকে অবশ্যই এই ধরনের ভিডিওগুলো দেখলে আগ্রহটা কিন্তু বেড়ে যায়, যেমন আমারই হয়ে থাকে। কারো কোনো কাজ দেখলে আমার ওই কাজটা মনে পড়ে যায় বা ওই কাজটার প্রতি একটু আগ্রহ বেড়ে যায়। তো আশা করছি আপনাদেরও আগ্রহ বেড়ে যাবে, মানে হিংসা হবে আর কি, যে এই কাজটা আমিও করে নিই। তাই তো আমি জামাটা যে ওনার তো হচ্ছে গিয়ে বডি হচ্ছে গিয়ে 36, তো সেই অনুসারে আমি কাটবো। তো প্রথমে লম্বাটা নিয়ে নেব, আর উনি তত একটা লম্বা না, ওনার 41 ইঞ্চি সম্ভবত লম্বা লাগবে। আর সেই অনুসারেই আমি কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি 4 ভাঁজে। আর বডি যেহেতু 36, তো হিসাবেই আমার এক সাইড থেকে হাতার কাপড়টা নিতে হবে, যেহেতু আলাদাভাবে এর হাতার কাপড় নেই তার জন্য। তো আমি 4 ভাঁজ দিয়ে আমি যতটুকু রাখা নিচের ঘের সহজ ততটুকু রেখে দিলাম। তো এখানে আমি প্রথমে 6.5 ইঞ্চি নিলাম, তারপরে মহড়ার মাপের জন্য 7 ইঞ্চি নিলাম, তারপরে হচ্ছে গিয়ে বডি নিয়েছি, তারপরে তো দেখতেই পাচ্ছেন। আর আস্তে আস্তে আমি কিন্তু 1 ইঞ্চি হাফ ইঞ্চি করে কমিয়ে দিচ্ছি। আর নিচের ঘাটা ছিল 23, সেলাই করার পরে থাকবে, তাই আমি এখানে 25 নিলাম। সেলাই করার পর যতটুকু থাকবে। তারপর আমি এই তো কেটে নিচ্ছি। আর এইভাবেই কিন্তু জামাটা কাটলে ঠিক মতো হবে আর কি। বডি 36 আর লম্বা হচ্ছে গিয়ে 40। আমি তখন ভুল বলেছিলাম, 41 বলে দিয়েছিলাম। তো লম্বা ছিল কিন্তু 42 রেখেছিলাম। কাটাকুটির পর যা যতটুকু থাকার ততটুকু থেকেছে আর কি। তাই তো জামাটা কাটা হয়ে গেল। এবার হচ্ছে গিয়ে আমার হাতাটা মেপে নিতে হবে, যেহেতু এটা একটা 3/4 হাতা হবে, তো হাতাটাও মেপে নিচ্ছি আর কি। আর এখানে কিন্তু আমি কাজ করব আর খান সাহেব আমার কাছে থাকবে না, এটা তো হতেই পারে না। তো উনিও কিন্তু আমার সাথেই আছেন। তো আমাদের বাসায় কিন্তু 2 জোড়া টম অ্যান্ড জেরি, এক জোড়া হচ্ছে আমি আর মাইনের বাবা, আরেক জোড়া হচ্ছে মাইন আর তিতলি। তো ওই 2 জুটি যদি একসাথে না থাকে তাহলে মনে হয় যেন কোনো কাজই সুন্দরভাবে হয় না আর কি। সুন্দর বলতে একটু ঝামেলা ছাড়া আর কি হয় না। তাই তো উনিও আমাকে আবার সাহায্য করতেছেন কিভাবে কি করতে হবে। আর যেহেতু গরমও পড়তেছিল, তো বলতেছিল যে আমি একটু হেল্প করে দেই। তবে ওনাকে অবশ্য গোসল করতে বলতেছি বারবার, আর উনি গোসল করবেন ঠিক আমার কাজটা শেষ হলে তখনই, কারণ আমি যখন বলবো তখন তিনি সেটা করবেন না। এই হচ্ছে গিয়ে টম অ্যান্ড জেরির কাহিনী। তো যাই হোক, এবার আমার জামা কাটা শেষ। এবার হচ্ছে গিয়ে আমি সালোয়ারটা কেটে নেব। আর এটা যেহেতু একটা প্যান্ট কাট করে বানাবো, তার জন্য আমি মেন কাপড়টাকে 4 ভাঁজে ভাগ করে নিয়েছি। যতটুকু লম্বা ছিল ততটুকু রেখে দিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে আমি সমান 2 ভাগে যতটুকু তার পাশ, তার মিডলে আমি একটা চিহ্ন দিয়ে নিলাম। আর নিচে যে মহড়াটা সেটা দুই পাশ থেকে মিডলটা থেকে 3.5 ইঞ্চি করে নিয়ে নিলাম। তারপরে এই যে এখানে যে 16 ইঞ্চি আমি হাই রেখেছি, তার থেকে 2 পাশ থেকে এভাবে আমি ড্রয়িং করে নিলাম। তারপরে আমি অবশ্য কেটে নিচ্ছি। তো হয়তোবা দেখেই বুঝতে পারতেছেন। আর আমি যেভাবে করেছি ঠিক সেটাই দেখিয়ে দিলাম। আর আমার কাছে এটাই সহজ মনে হয়। তবে প্যান্ট কাট সালোয়ার অনেকভাবেই অনেকে ইউটিউবে দেখায়, তবে আমার কাছে এটাই বেশি ভালো লাগে। আর এটা আমার নিজের মতো করে আমি নিজেভাবেই সেলাই করে নিই। আর অবশ্য আমি এই সালোয়ার পরি না, আমার মেয়ে যেহেতু পরে, ও তো পরে যে দেখি যে সুন্দরই লাগে। আর ওর কাছেও কি ভালো লাগে, একটু ঢিলা ঢালা হয়, ওর পরতে একটু ভালো লাগে। তো নিচে যেহেতু এটার বর্ডার লাগবে বা পাইপেন লাগবে, তার জন্য আবার একটু কাপড় কেটে রেখে দিলাম। আর এই তো আমার সালোয়ার কাটাটাও শেষ হয়ে গেল। আর এটা হচ্ছে ওড়নাটা, সেটাও রেখে দিচ্ছি। আর জামা আর সালোয়ার সব কিছু আমি গুছিয়ে রেখে দিচ্ছি, যেহেতু এটা একজনে তার জন্যে। আর এবার তো বক্রম কাটতে হবে। তো বক্রমের জন্য আমি পাতলা যে নর্মাল একটা বক্রম থাকে সেটাই নিয়ে নিলাম।
কোনো পেস্টিং টেস্টিং এখানে ব্যবহার করতেছি না। আর উভয় গলা যেহেতু মানে দোনো পাশে গোল গলা হবে, তার জন্য আমি ওইভাবেই কেটে নিচ্ছি। তো 5 ইঞ্চি করে মানে নিয়ে নিচ্ছি আর কি। অত বেশি বড় হবে না, অত বেশি ছোট হবে না, মিডিয়াম হবে, আর সেভাবেই আমি কেটে নিচ্ছি। আর এভাবে যদি একসাথে কেটে রাখা হয় তাহলে কিন্তু সেলাই করতে সুবিধাই হয়। আর আমার কাছে মনে হয় কাটাটাই সবচেয়ে বড় ঝামেলার কাজ। আর মানে সেলাইটা মনে হয় যেন হুটহাট বসে নিলেই হয়ে যায় আর কি। আমি যদি যে জিনিসটা কাটা হয়ে যায় সেটা আমার সেলাইও হয়ে যায়, আর যদি না কাটি তাহলে এটা মানে গড়াতেই থাকে। তো আসলে কাটিং মাস্টার তার ছাড়া হচ্ছে গিয়ে সেলাই মাস্টার দুজন তো একই, তার জন্য হয়তো বা ঝামেলাটা হয়ে যায়। আর অনেক সময় দেখা গেছে কি রান্নাঘরে কাজগুলো সারতে না আর এনার্জি থাকে না, তখন আর এই কাটাকুটি কাজটা অবশ্য আমি করতে চাই না। আর ওই যে রাতের বেলা এইসব কাজগুলো করতে আমার একদমই ভালো লাগে না, তখন আমার মনে হয় কি একটু শুয়ে বসে থাকি, সেটাই সবচেয়ে বেশি ভালো লাগে। তো এবার আমি কেটে নিব একটা পেটিকোট। এটা হচ্ছে আমার আম্মার, তো এখানে 2.5 গজ কাপড় নিয়েছি। তো আমি এবার কোমরের যে বেল্ট হয় সেটা কেটে নিচ্ছি আর কি। কোমরে যে একটা পাইপেন দড়ি যেটার মধ্যে লাগানো হয় আর কি সেটা। তো 5 ইঞ্চি চওড়া নিয়ে নিচ্ছি। তো ডাবল পার্টে কেটেছি কারণ এটাতে জোড়া হবে, আর তার জন্য আর এই বাকি অংশটুকু দিয়ে বেল্ট হবে, তার জন্য কেটে নিলাম। তারপরে যে কাপড়টা আছে সেটাকে সমান 4 ভাগ মানে 4 ভাজে ভাঁজ করে নিয়ে নিলাম। এটা হচ্ছে গিয়ে একটু মোটামুটি যারা লম্বা বা একটু মোটামুটি হেলদি তাদের জন্যই, আর অবশ্য একটু বয়স্ক মানুষের জন্য একটু ঢিলাঢালা পেটিকোটই বেশি সুবিধা হয়, যেহেতু গোসল করে ভিজা কাপড়টা ছাড়তে একটু কষ্টই হয়, তাতে আর টানাটুনির ভেজাল হয় না। একটু মানে করলে নিচের উপরে দড়িটা খুলে নিলেই আস্তে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য। তো আমি এই পাশ থেকে 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু 5.5 ইঞ্চিও নিতে পারেন। তো আমার যেহেতু একটু ঢিলাঢালা পড়ে তার জন্য আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম, আর তার বিপরীত পাশ থেকে আবার 6 ইঞ্চি নিলাম। তারপরে এটা এভাবে যোগ করেও দিতে পারেন, বা 2 অংশের যে চিহ্নটা থাকে সেটাতে ধরে এভাবে ভাঁজ নিয়েও সেভাবে করে নিতে পারেন। আর এই তো পেটিকোট কাটা হয়ে গেল, একদমই সহজ। MN ব্লগের নাসরিন আপু নাকি ভুলে গিয়েছেন, যদি আপু দেখে থাকেন তো আপু দেখেন, খুব সহজ কিন্তু এই পেটিকোট কাটাটা একদমই সহজ। আমার মনে হয় আপনারও যদি 2.5 গজ, আপনিও নিশ্চয়ই লম্বা হবেন আমার মনে হয় আর কি, তা আপনারও 2.5 গজ দিয়ে যদি এই পেটিকোটটা বানান তো এইভাবে বানিয়ে নিতে পারেন। আর মানে 6 ইঞ্চি দিতে পারেন বা 5.5 ইঞ্চি দিলেও চলে, তবে আমি কিন্তু 6 ইঞ্চি দিই। তো এভাবে কেটে নিলেন, খুব সহজ কিন্তু। আর সেলাই করাটা আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব, আজকের ভিডিওতে অবশ্য আমি সেলাই করাটা দেখলাম না, জানি না আমার নাসরিন আপু দেখে কিনা, যদি দেখে থাকেন তো আপনি দেখে নিলেন কিভাবে কেটে নিলাম। সেদিন আপনি আমার ভিডিওতে কমেন্টস করেছিলেন, তার জন্যই কিন্তু আমি পেটিকোট কাটাটা দেখিয়ে দিয়েছি। তো আর এটা হচ্ছে তারপরের দিন মানে কালকে বিকালবেলা, দেখেন কি সুন্দর অঝরে বৃষ্টি হচ্ছিল, আর এই মুহূর্তে মনে হচ্ছিল আমি কি খাওয়া যায়। তো তখন আর কি করব, চলে গিয়েছিলাম রান্নাঘরে একটু বৃষ্টি উপভোগ করে। আর অঝরেই মানে বৃষ্টি হচ্ছিল, কিন্তু গরম কিন্তু কম ছিল না, গরম হচ্ছিলই, গরম পড়তেছিলই, কারণ বৃষ্টি হলে একটু বাতাস হয় আর দরজা জানলা সব বন্ধ করা হয়ে যায়, যার কারণে ঘরের মধ্যে কিন্তু গরমই থেকে যায়। তারপরে চলে আসলাম রান্নাঘরে আর একটু ভাজাভুজি করব। তো প্রথমে ভেবেছিলাম ভুট্টা ভাজবো, ছেলে বলতেছে যে ছোলার ডাল থাকে না সেটা ভেজে দিতে, তো সেটাতেও লবণ আর পানি মিশিয়ে বলেছিলাম মেয়েকে, তো সে মিশিয়ে নিচ্ছে আর আমি এদিকে ভুট্টা ভেজে নিচ্ছি। তারপর আমার মন চেয়েছে চাল ভাজা খেতে, সেটাও ভেজে নিয়েছি, কিন্তু ভাজতে গিয়ে দেখি আমারও ভাজা মোটামুটি হয়ে যাচ্ছে, এদিকে বৃষ্টিও থেমে গিয়েছে। আর কি সুন্দর আসরের প্রায় শেষ মুহূর্ত, তখন আবার সূর্যি মামাও মানে অস্ত যাবে, তার আগে একটু আভা ছড়িয়ে যাচ্ছে। তো আর কি করব, বৃষ্টি তো হয়েছে, সেটাই না হয় মনের মধ্যে থাকলো। আর এই দেখেন কি সুন্দর একেবারে রৌদ্র উজ্জ্বল মনে হয় যেন আবহাওয়াটা, তবে একটু ঠান্ডা তো অবশ্যই লেগেছে, কারণ বৃষ্টি তো হচ্ছিল তার জন্যে। তো অনেকদিন পরে অনেক গরমের মধ্যে বৃষ্টিটা খুব ভালোই লেগেছিল। ভেবেছিলাম বৃষ্টি উপভোগ করব আর ভাজাভুজি খাবো আর গরম গরম দুধ চা খাবো, কিন্তু সেটা তো আর হলো না। তো আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন। আর তারপরে বৃষ্টি তো থেমে গেল, সেটা দেখে আবারও চলে আসলাম রান্নাঘরে, কারণ চাল ভাজাটা তখনও হয় নাই, তো চালটা ভেজে নিচ্ছি। তো চাল ভাজাটা আর কি দেখাবো, লবণ আর পানি মিক্স করে তারপরে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পর এই তো চলে গেলাম
টিভি রুমে, কারণ খান সাহেব আর তার ছেলে টিভি দেখতেছে। তো আমিও চলে গেলাম পপকর্ন, তারপর হচ্ছে চাল ভাজা, আর হচ্ছে গিয়ে কি বলে চানার ডাল ভাজা। তো ছেলের পছন্দ অবশ্য চানার ডাল ভাজাটাই, আর ছেলের বাবা চাল ভাজা কিন্তু পছন্দ করে না, একদমই পছন্দ করে না। যখন মাইন হয় নাই আর কি, মাইন হবে তার আগে দিয়ে আমার চাল ভাজা খেতে মন চেয়েছিল। আমি চাল ভাজা ভেজেছিলাম আমার শাশুড়িকে বলার পরে, উনি অবশ্য বলতে মানে উনিই ভেজে দিয়েছিলেন, কিন্তু উনি খান সাহেব তখন দেশেই ছিল। উনি আমি যখন চাল ভাজা খাচ্ছিলাম তখন মানে ওখান থেকে উঠে চলে গিয়েছেন, মানে ওনার এত বিরক্ত এই চাল ভাজাটা। তো যাই হোক, এখন কোনো কিছুই বিরক্ত লাগে না, এখন সব বইয়ের সব কিছুই ওনার ভালো লাগে। তো সেটা মানে এই পর্যায়টা আসতে বা এই সময়টা আসতেও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। যাই হোক, সে কথা নাই বা বলি। তারপর আমরা এই তো চাল ভাজা দিয়ে গরম গরম চা খেয়ে নিচ্ছি। এর মাঝে কিন্তু আমি আবার মাগরিবের নামাজও পড়ে নিয়েছিলাম, কারণ মাগরিবের আজানটা হয়ে গিয়েছিল। তারপরে নামাজটা পড়ে এসেই আবার কিন্তু চাল ভাজা দিয়ে চা খেয়ে নিয়েছিলাম। তার আগে অবশ্য পপকর্ন আর ওই যে বুট ভাজা সেটা কিন্তু খেয়েছিলাম। আর মাগরিবেরও আজান দিয়েছে, আর এদিকে কারেন্টও নিয়ে গিয়েছে। তো কি করব, গরম তো লাগতেছেই, বৃষ্টি হয়েছে কিন্তু গরম কমে নাই। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।